বাংলাদেশি পণ্যে ট্রাম্পের ৩৫% শুল্ক আরোপ ১ আগস্ট থেকে কার্যকর। ডক্টর ইউনূসকে হোয়াইট হাউসের চিঠি। আওয়ামী লীগকে সুবিধা দিতে ২০০৮-এ তছনছ হয় সংসদীয় সীমানা। পুনর্নির্ধারণে সতর্কতার তাগিদ বিশ্লেষকদের। বছর ঘুরতেই হারিয়েছে অভ্যুত্থানের বহু গ্রাফিতি। অনুপ্রেরণার অক্ষর অম্লান রাখার দাবি জুলাই অংশীজনদের। সারা দেশে সিভিল সার্জন অফিসের সামনে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি। নিয়োগ বিধি সংশোধন সহ ৬ দাবি। সিরিজ নির্ধারণী ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা। হারের বৃত্ত ভাঙতে চায় মিরাজরা। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন বাণিজ্যে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকছি তানজিম শাফিন। বাংলাদেশি পণ্যের জন্য নতুন ৩৫% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছালে আগামী ১ আগস্ট থেকেই যা কার্যকরের কথা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে হোয়াইট হাউস। গত ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপরে উচ্চ শুল্ক আরোপ করেন ট্রাম্প। সে সময় বাংলাদেশের উপর শুল্ক আরোপ করা হয় ৩৭%। ৩ মাস আলোচনার পরে তা ২% কমে ৩৫% করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সহ ১৪ দেশের কাছে নতুন শুল্কের হার জানিয়ে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। বিস্তারিত থাকছে জাহান আলা ভূঁইয়ার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঘাটতি কমাতে গত ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় বাংলাদেশের পণ্যের উপর সম্পূরক শুল্ক বসানো হয় ৩৭%। অবশ্য এর কয়েকদিন পরই এসব দেশে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নেন ট্রাম্প, যার সময়সীমা বুধবার পর্যন্ত। এই পরিস্থিতিতে বাংলাদেশ সহ ১৪টি দেশের উপর শুল্কের নতুন তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস, যেখানে বাংলাদেশি পণ্যে সম্পূরক শুল্ক ৩৭% থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩৫%। গত ৩ মাসের আলোচনায় শুল্কের পরিমাণ কমেছে কেবল ২% এবং তা আগামী ১ আগস্ট থেকে কার্যকরের কথা রয়েছে। এ নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস, যেখানে বলা হয়েছে ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আরোপ করা ৩৫% শুল্ক মার্কিন বাণিজ্য ঘাটতি পূরণে প্রয়োজনের তুলনায় খুবই কম বলে উল্লেখ করা হয়। তবে বাংলাদেশের কোনো কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে পণ্য তৈরির সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না। এছাড়াও প্রয়োজনে শুল্কের পরিমাণ কমানো বা বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করা হয় চিঠিতে। বাংলাদেশ থেকে মূলত রেডিমেড গার্মেন্টস, জুতা, কৃষিজাত পণ্য, ফার্নিচার, পেট্রোলিয়াম গ্যাস, লোহা, কাঁচা তুলা সহ অনেক পণ্য আমদানি করা হয় যুক্তরাষ্ট্রে। মার্কিন ট্রেড ডিপার্টমেন্টের তথ্য মতে ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য $10 বিলিয়ন, যার মধ্যে বাংলাদেশ থেকে $8.4 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র, আর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $2.2 বিলিয়ন। এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তিউনিসিয়া, কাজাখস্তানের উপর 25% শুল্ক নির্ধারণ করেছেন ট্রাম্প। এছাড়াও ইন্দোনেশিয়ার উপর 32%, সার্বিয়া ও বসনিয়ার উপর 35%, থাইল্যান্ড ও কম্বোডিয়ার উপর 36% এবং লাওসের উপর সর্বোচ্চ 40% শুল্ক আরোপ করেন তিনি। এই ইস্যুতে ইতিমধ্যে এসব দেশের সরকারের কাছে চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্টের তথ্য মতে এই ১৪ দেশ থেকে গত বছর $465 বিলিয়ন মূল্যের পণ্য ক্রয় করেছে। শুধুমাত্র জাপান ও দক্ষিণ কোরিয়া থেকেই কেনে $280 বিলিয়ন মূল্যের পণ্য। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। ২০০৮-এর সংসদ নির্বাচনের আগে ব্যাপক তছনছ করা হয়েছে সংসদীয় আসনের সীমানা। তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগকে সুবিধা দিতে তাদের মন মতো সীমানা সাজিয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই বিশ্লেষকরা বলছেন এবার সতর্কতার সাথে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। এ নিয়ে বিগত সময়ের তুলনামূলক বিবরণী প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে।
ঢাকা জেলার দোহার এবং নবাবগঞ্জ ব্রিটিশ শাসনামল থেকেই এই দুটি উপজেলা প্রশাসনিক এবং অর্থনৈতিক দিক থেকে পুরো আলাদা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আলাদা দুটি আসন ছিল, কিন্তু 2008-এর নির্বাচনে হুট করে আসন দুটিকে একটি আসনে একীভূত করা হয়। আমরা এখন যেই সীমারেখায় এসে দাঁড়িয়েছি, এখান থেকে বিভক্ত হয়ে গেছে ঢাকার দুটি উপজেলা। যদিও এই দুই উপজেলাকে মিলে একটি সংসদীয় আসনে এক করে দেওয়া হয়েছে। এখানকার মানুষ বলছেন একসময় এই দুই উপজেলা মিলে দুটি আসনই ছিল, তাহলে কার স্বার্থে এই দুই উপজেলার মানুষকে একটি আসনে এনে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে? 8টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত দোহার উপজেলা, অন্যদিকে 14টি ইউনিয়ন নিয়ে গঠিত নবাবগঞ্জ উপজেলা। দুটি আসন এখন একটিতে পরিণত হওয়ায় দুই উপজেলায় সরকারি বরাদ্দ কমেছে। এছাড়া একজন সংসদ সদস্যের পক্ষে এত বিস্তৃত এলাকার সব অধিবাসীকে যথাযথভাবে সেবা দেওয়া সম্ভব নয় বলে মনে করেন দুই উপজেলার ভোটাররাই। দুইটা করলে ধন একটা এমপি যা আনতে পারবো, দুইটা এমপি তার চেয়ে বেশি আনতে পারবো, দেশে কাজ বেশি করতে পারবো। দুইটা এমপির চাপ একটা লোকের ঘাড়ে যায় পড়ে, তো দুইজন লোকের কাজ তো আসলে একজন করতে পারে না। সংশ্লিষ্টদের প্রশ্ন, একটি আসনে সীমাবদ্ধ রাখা দোহার এবং নবাবগঞ্জ দুই উপজেলার আয়তন মিলে যেখানে প্রায় 400 বর্গ কিলোমিটার, সেখানে মাত্র 167 বর্গ কিলোমিটারের কেরানীগঞ্জ উপজেলাকে ভাগ করে কেন দুটি আসন করা হয়েছে? এখানে বিষয়টা হচ্ছে যে এটা যারা করছে তারা একটা অসৎ উপায়ে নির্বাচনের ফলাফল বের করার জন্য এটা করছে। 2008 সালের নির্বাচনের আগ পর্যন্ত কুমিল্লার সদরের কিছু অংশ এবং সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত ছিল কুমিল্লা 9 আসন। পরের কয়েক ধাপে এই আসনটিকে ভেঙে খণ্ড খণ্ড করে 3টি আসনের সাথে যুক্ত করে দেওয়া হয়, ফলে আসনটির অস্তিত্ব একেবারে বিলুপ্ত হয়ে যায়। আমি যে ইউনিয়নের বাসিন্দা, কত বড় অন্যায়, কত বড় জালিয়াত! আমার নিজ ইউনিয়নটা দিল আরেকটা আসনের সাথে, আমি আসনবিহীন হয়ে পড়লাম। আমার এক ইউনিয়ন দিল শহরের লোকে, তা আমার যদি ঠিকানাই যদি মূল ব্যাপার হয়, তাহলে আসন তো থাকে না। অভিযোগ রয়েছে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিতে কম বেশি 150 আসনে হাত দেয় তৎকালীন নির্বাচন কমিশন। এক উপজেলার অংশ কেটে যেমন অন্য আসনের সঙ্গে যোগ করা হয়, তেমনি বিএনপির ভোট বেশি এমন কিছু আসন কার্যত বিলুপ্ত করা হয়। তখনকার নির্বাচন কমিশন এগুলো ওরা যেভাবে করে দিয়েছে সেভাবে করেছে, সীমানা তারা পুনর্বিন্যাস করেছে সুবিধা অনুযায়ী। তো সেগুলো এখন একটা রেশনাল জায়গায় আসতে হবে। এক দেখতে হবে পপুলেশন, আর দেখতে হবে জিওগ্রাফিক্যাল কন্টিগুইটি। এই সীমা নির্ধারণের ক্ষেত্রে একটা জটিলতা এটা হতে পারে। এখন যে প্রস্তাব করা হচ্ছে 100 আসন বৃদ্ধি, মহিলাদের সরাসরি নির্বাচন, এগুলো করলে তো নতুন ধরনের বিন্যাস হবে। আবার এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু আমরা বলেছি ভবিষ্যতে সংবিধান সংশোধন করে এই দায়িত্বটা একটা বিশেষ কমিটির উপর দেওয়া দরকার, বিশেষায়িত কমিটির উপর দেওয়া দরকার। যেমন এই কমিটিতে থাকতে হবে ভূগোলবিদ থাকতে হবে, পপুলেশন এক্সপার্ট থাকতে হবে, জেএস সিস্টেমে যারা এক্সপার্ট সেই ধরনের এক্সপার্টদেরকে নিয়ে থাকতে হবে। নির্বাচন কমিশন সূত্র বলছে 2001, 2008, 2013, 2018 ও 2014 সালে কোন আসনে কি ধরনের পরিবর্তন করা হয়েছে তার তুলনামূলক বিবরণী প্রস্তুত করেছে ইসি। নির্বাচন বিশ্লেষকদের মতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবচেয়ে জটিল কাজ হবে সীমানা পুনর্নির্ধারণের কাজ, তাই এটিকে সমাধান করতে হবে অত্যন্ত সুচারুভাবে। আসন বন্টনের ক্ষেত্রে ঢাকা শহরে জনসংখ্যা অনুপাতে যদি আসন দেন আপনি, ঢাকা শহর অনেক বেশি আসন পেয়ে যাবে, সেটা করা উচিত হবে না। সেজন্য ঢাকা শহরে কয়টা আসন থাকবে, চিটাগং শহরে কয়টা আসন থাকবে, আবার সারা দেশের আপনি ডিসপার্সাল কীভাবে করবেন, জেলাওয়ারি কত আসন আপনি মিনিমাম রাখবেন, এগুলো একটা ফর্মুলাতে আসতে হবে। এই বছর যেহেতু সংবিধান সংশোধন করা যাচ্ছে না, নির্বাচন কমিশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য আমরা প্রস্তাব করেছি যে এবার কমিশনের উদ্যোগেই একটা কমিটি করা হোক, ওই এক্সপার্টদেরকে নিয়ে। ওই কমিটি এই সীমানা নির্ধারণের কাজটা করবে। এখন পর্যন্ত প্রায় 80টি আসনের সীমানা নিয়ে 700-র মতো অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। ইসি সূত্র বলছে, জনশুমারির ফল এবং প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা বিবেচনায় নিয়ে সংসদীয় আসনের সীমানায় যে রদবদল হতে যাচ্ছে, তাতে এবার শহরের আসন কিছুটা কমতে পারে, অন্যদিকে বাড়তে পারে গ্রামাঞ্চলের আসন। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। দেয়ালে দেয়ালে মুক্তির বার্তা, স্বৈরাচার পতনের লেখনীতে অগ্নিশিখা। 24 গণ আন্দোলনে যেন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল দেয়ালের গ্রাফিতি। তবে বছর ঘুরতেই প্রতিবাদের অনেক চিহ্ন বদলে গেছে।
জুলাইয়ের স্পন্দন আর চেতনার গ্রাফিতি বদলে না ফেলার আহ্বান সবার কণ্ঠে। সাজিদা রাফাতের প্রতিবেদন। এবার পথে নামো, হাতের মুঠো খুলে প্রতিরোধ হোক শুধু মানুষের দেখানো বিক্ষোভে। স্ফুলিঙ্গ থেকে দাবানন আসছে, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না। ভয়ের সংস্কৃতিকে দুমড়ে মুচড়ে দেওয়ার প্রত্যয়, দ্রোহ আর প্রতিবাদের বারুদ বিস্ফোরণ। বুলেটের সামনে বুক পেতে দেয়া আর বুলেট বিদ্ধ ঝাঁঝরা দেহ, এসবই জুলাইয়ের দগদগে স্মৃতি। আধিপত্যবাদের নিকষ থাবা থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষায় জেগেছিল ছাত্র জনতা। সেই দ্রোহকে বুকে ধারণ করেছিল শহরের দেয়ালও। শ্যাওলা জমা দেয়ালে ঠাঁই পায় প্রতিবাদী লেখনী। শ্রাবণ বিদ্রোহের পটভূমিতে প্রাচীরও যেন হয়ে ওঠে প্রতিবাদের ক্যানভাস। তুলির আঁচড়ে প্রতিবাদী গ্রাফিতি ছড়ায় রক্তিম আভা। বুলেটের বিপরীতে তারুণ্যের অনুপ্রেরণা ছিল রংতুলি। দেয়ালে দেয়ালে মুক্তির বারতা ছড়িয়ে দিয়েছিলেন তরুণরা। ভয়কে জয় করে তাদের আঁকা গ্রাফিতি অগ্নিশিখা হয়ে জ্বলেছিল গণমানুষের মনে। মিছিলের সাথে সাথে ঘুরে ঘুরে গ্রাফিতি আঁকতাম, কারণ যদি একা পায় পুলিশ ধরে নিয়ে যাবে। গ্রাফিতির যদি কোনো ক্ষমতাই না থাকতো, যদি এটা আসলে কোনো স্টেটমেন্ট না হতো, তাহলে কিন্তু এটা মুছে ফেলার জন্য বা এটা না হতে দেওয়ার জন্য এত বড় আয়োজন কখনোই করা হতো না। রিস্কি কিছু একটা করতেছে বা হাসিনার বিরোধী যাচ্ছে সেই গ্রাফিটিটা, তখনই তাকে পুলিশ তুলে পিক আপে করে তুলে নিয়ে গেছে। বা এরকম অনেক ঘটনায় আমরা করছি। যেমন আমার ঢাকাতে গ্রাফিটি করতে আমার ভয় লাগতো যে এই মনে হয় আমারে তুলে নিয়ে যায়। মানুষের যে আকাঙ্ক্ষাটা, তীব্র একটা আকাঙ্ক্ষা, সে রং তুলির মাধ্যমে তুলে ধরতে পারছে, এটা আসলে অবশ্যই এটাই একটা বিপ্লব। আসলে এই ভাষাটা এমন ছিল যে একটা রিক্সাওয়ালা পড়ছে এমন একটা গালি, সেও ফিল করছে যে সেও কানেক্ট এই আন্দোলনের সাথে। রাজনৈতিক আকাঙ্ক্ষা আর গণমানুষের ক্ষোভের ভাষা নিয়ে নীরবতা ভেঙেছিল শহরের এসব জীর্ণশীর্ণ মলিন দেয়ালগুলো। এসব দেয়ালে উচ্চারিত হয়েছে ছাত্র জনতার অব্যক্ত কথামালা। 24 জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে এই দেয়ালগুলো ছিল সাম্য, প্রতিবাদ আর ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন। তবে এটি বাস্তব যে সময়ের পরিক্রমায় এই দেয়ালের অনেক গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। কথা ক স্বৈরাচার, স্বৈরাচারের পতন চাই, হামার ব্যাটাক মাল্লু কেনে, বিকল্প কে, তুমি, আমি, আমরা। এসব গ্রাফিতি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর স্বৈরাচারের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিল। কিন্তু 24 জুলাই আন্দোলনের বছর ঘুরতেই মুছে দেয়া হয়েছে অনেক গ্রাফিতি, পোস্টার আর বিজ্ঞাপনের চাপে অনেকটাই দৃষ্টির আড়ালে। আপত্তিকর শব্দের ধোঁয়া তুলে কোথাও কোথাও মুছে ফেলা হয়েছে গ্রাফিতি। বদলে গেছে উত্তাল জুলাইয়ের ক্রোধের ভাষাও। তবে কি আন্দোলনের স্মারক হিসেবে গুরুত্বহীন হয়ে পড়েছে গ্রাফিতি? ছোট একটা জায়গায় হাসিনাকে গালি দিয়ে কোনো কিছু একটা লেখা হয়েছে। এখন এই গালিটা মিশায়ে আমি হয়তো এখানে সুন্দর মতো একটা ফুললতা পাতা টাইপের জিনিসপাতি করে দিতেই পারি। পরবর্তী একটা আন্দোলন বা একটা অভ্যুত্থান যেটা মানুষ বলছে, সেটা হলে সেটার চিহ্ন কত দ্রুত আসলে মুছে ফেলা যাবে, কিংবা সেই সব স্মৃতিচিহ্নকে নিয়ে আসলে কে তার স্বার্থ আদায়ের খেলাতে নামবে, এটা আসলে খুব শঙ্কাজনক। দেয়াল লেখনগুলো আমাদেরকে আসলে যেভাবে আমাদেরকে ভেতর থেকে আলোড়িত করে, সেটা কিন্তু যে মুছে ফেলার পর সেটা কিন্তু করছে না। 5 আগস্টের পরে কিছু মানুষ, কিছু সংগঠন তাদের উদ্যোগে এই দেয়াল চিত্রগুলোকে মুছে দিয়ে সেখানে অনেক নান্দনিক অনেক চিত্র নিয়ে আসা হয়েছে, ফুল, ফল, লতা, পাতা, পাখি। তো এগুলো আসলে জুলাইয়ের কোনো গ্রাফিতি না। অতীতের রাজনৈতিক বন্দনা আর তোষামোদের স্লোগান মুছে নতুন যে বার্তা স্থান পেয়েছে দেয়ালে, তা বদলে না ফেলার আহ্বান সবার কণ্ঠে। দেয়ালের এই গ্রাফিতি অনাগত দিনগুলোতে স্বৈরাচার পতনের রক্তিম দিনের স্মৃতিকে জলজলে করে রাখবে। আমার ধারণা যে ওই যে আমাদের খুব একটা সুশীল ধরনের মনোভাব এবং ওই যে সাধারণ মানুষের একেবারেই যে খুব প্রকাশ,
এই জিনিসটাকে বোধহয় তারা নিতে পারছিলেন না। অভ্যুত্থানেরই তো চিহ্ন, অভ্যুত্থানের এই চিহ্নটা আমাদের ধরে রাখার কথা, সেটা কাজ করেনি। তার চেয়েও বেশি কাজ করেছে যে আমাদেরকে খুব পরিচ্ছন্ন একটা কিছু দেখাতে হবে। এই যে আমরা ইতিহাসটাকে অস্বীকার করি, তার কিন্তু নানা রকম ফলাফল আমরা দেখতে পাই, যে আমরা কোনোভাবে ইতিহাসটার আসলে যেভাবে এসছে সেভাবে না রেখে এটা মুছে একটা কিছু অন্যরকম চেহারা একটা দেখাতে চাই। ২৪-এর গণ অভ্যুত্থানের সৃষ্টিশীল স্বাতন্ত্র্যকে ধারণ করে সচিত্র দলিল হিসেবে থাকবে শহরের দেয়ালগুলো। বিদ্রোহে বিপ্লবে যোগাবে অনুপ্রেরণা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ৬ দফা দাবিতে চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান করছেন স্বাস্থ্য সহকারীরা। সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু করেছেন তারা। এদিকে টাঙ্গাইলেও একই দাবিতে এই কর্মসূচি বেলা 11টা পর্যন্ত পালন করবেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে শোয়েব রহমান এবং টাঙ্গাইল থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। শুরুতেই যাব চট্টগ্রামে। শোয়েব, জানাবেন যে আন্দোলনকারীরা কি বলছেন, তাদের দাবিগুলো কি? শাফিন, চট্টগ্রামে আজ সকাল ৮টা থেকে তাদের স্বাস্থ্য সহকারীদের যে ৬ দফা দাবি রয়েছে সেই ৬ দফা দাবি আদায়ে তারা কর্মসূচি পালন করেছেন, অর্থাৎ সিভিল সার্জন কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা বিভিন্ন ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন। তারা তাদের যে ৬ দফা দাবি রয়েছে সেই ৬ দফা দাবির পক্ষে তাদের বক্তব্য তুলে ধরছেন এবং এই ৬ দফার মধ্যে রয়েছে তাদের যেই নিয়োগ বিধি রয়েছে সেটি সংশোধনের দাবি জানিয়েছেন এবং সেখানে সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সংযুক্ত করে 14তম গ্রেড প্রদানের কথা তারা বলছেন। এছাড়াও তাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতনের স্কেলের 11তম গ্রেডে উন্নীতকরণের দাবি রয়েছে এবং একই সাথে পদোন্নতির ক্ষেত্রে তারা সংশোধনী চেয়েছেন এবং পদোন্নতির ক্ষেত্রে পরবর্তী যেই গ্রেড উচ্চতর গ্রেড রয়েছে সেটি নিশ্চিতকরণের দাবি জানিয়েছেন এবং এইসব বিষয় নিয়ে তারা মোট 6টি দাবি জানিয়েছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা এই যেই স্বাস্থ্য খাত রয়েছে স্বাস্থ্য খাতে অবদান রেখে এসেছেন এবং তাদের যেই বাংলাদেশের যে বিশেষ করে টিকা প্রদানের ক্ষেত্রে যে আন্তর্জাতিক অর্জন, সেই অর্জনের ক্ষেত্রে এই সকল স্বাস্থ্য সহকারীরা ব্যাপক ভূমিকা রেখেছেন, কিন্তু তারা তাদের যে প্রাপ্য সেই প্রাপ্য থেকে তারা বঞ্চিত এবং তারা বলছেন যে তাদের যে কাজটি রয়েছে সেই কাজটি টেকনিক্যাল হলেও তারা টেকনিক্যাল পদমর্যাদা পান না এবং সরকারের যে অন্যান্য সংস্থা বা দপ্তর রয়েছে সেই সকল দপ্তরের সাথে বা সংস্থার সাথে যেই কর্মচারীরা জড়িত তাদের তুলনায় তারা অনেকটা পিছিয়ে রয়েছেন, সেটা পদমর্যাদার দিক থেকে হোক বা বেতনের দিক থেকে হোক, তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে কিন্তু তারা জানিয়েছেন এবং এর আগেও কিন্তু এই একই দাবিতে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করে এসেছেন এবং আজকেও সকাল 8টা থেকে কর্মসূচি শুরু হয়েছে, সকাল 11টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এবং তারা বলছেন যে সারা দেশে যে 26,000 স্বাস্থ্য সহকারী রয়েছেন তাদের যেই দীর্ঘদিনের যে বৈষম্য সেই বৈষম্য নিরসন করে তাদের যেই ন্যায্য দাবি তারা বলছেন সেই ন্যায্য দাবি পূরণে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। তারা বলছেন যে বিগত সময়টিতেও তারা একই দাবিতে রাজপথে নেমেছিলেন, সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, কিন্তু কোনো সরকারই তাদের প্রত্যাশা পূরণ করেনি। এই কারণে তারা চাইছেন যে বর্তমান সরকার যাতে তাদের প্রত্যাশা পূরণ করে এবং সেই দাবিতেই কিন্তু তারা আজকে সকাল 8টা থেকে এই কর্মসূচি শুরু করেছেন। সকাল 11টা পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং যদি দাবি আদায় না হয় সেক্ষেত্রে পরবর্তীতে আরও ধারাবাহিক কর্মসূচির কিন্তু ঘোষণা দেবেন স্বাস্থ্য সহকারীরা। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শাফিন, এবারে যাব টাঙ্গাইলে। কাউসার, জানাবেন যে কর্মসূচির সবশেষ কি পরিস্থিতি, কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা? সকাল থেকে টাঙ্গাইলে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখানে যারা আন্দোলনকারী আছেন তারা তাদের দাবি আদায়ের জন্য অটুট। তারা বৃষ্টিতে ভিজছেন, কেউ শিশু সন্তান নিয়ে এসেছেন, তারাও কিন্তু খুব কষ্ট করছেন। তারা বলছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা যদি 10ম গ্রেডে উন্নতি হতে পারে তাহলে তারা কেন একই পদমর্যাদার হয়ে তারা কেন 14তম গ্রেডে অবস্থান পদ পাবেন
না। এছাড়াও যারা প্রাণী সম্পদ চাকরি করেন তারাও কিন্তু টেকনিক্যাল পদমর্যাদা পেয়েছেন। তারা বলছেন যে এখানে যারা আন্দোলনকারী রয়েছে তারা বলছেন যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তারা মানুষের সেবা করে থাকেন, মানুষের সেবা করার পরও কিন্তু তারা টেকনিক্যাল পদমর্যাদা পাননি, যে কারণে কিন্তু তারা এই সমস্ত 6 দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে বিগত দিনে যারা সরকারের দায়িত্বে ছিলেন তারা তাদের বারবার আশ্বাস দিয়েছেন। তারা বলছেন যে এখন শুধু আশ্বাস নয়, যতক্ষণ পর্যন্ত তারা প্রজ্ঞাপন না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন এবং কার্যক্রম চালিয়ে যাবেন। তারা বলছেন যে তারা যক্ষ্মা, হাম, পোলিও সহ গুরুত্বপূর্ণ অন্তত 10টি টিকা দিয়ে থাকেন একটি মানব শিশু জন্মের পর। তারা বলছেন যে তারা মানুষের সেবা করেন, শিশুদের সেবা করেন। এছাড়াও অনেকেই বলছেন তাদের বক্তব্যে যে তারা বলছেন যে রাতে যখন তারা ঘুমিয়ে থাকেন, মাঝরাতে তাদের অনেকেই ফোন করে তাদের কাছ থেকে সেবা নিচ্ছেন। তারা বলছেন যে দিনে রাতে সেবা দেওয়ার পরও তারা তাদের যে দাবিগুলা, তাদের এটা যৌক্তিক দাবি, এইসব যৌক্তিক দাবি সরকার যতক্ষণ না পর্যন্ত মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তারা বলছেন যে এখন জেলা পর্যায় থেকে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন আগামীতে তারা ঢাকা মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন করা সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এখানে যারা বক্তব্য রাখছেন। আর এতে টাঙ্গাইল সদর উপজেলা ছাড়াও টাঙ্গাইলের 12টি উপজেলার অন্তত 350 জন মেডিকেল সহকারী যারা রয়েছেন, অর্থাৎ বাংলাদেশ মেডিকেল হেলথের যারা রয়েছেন তারা আন্দোলন করে যাচ্ছেন। আর এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ইতিমধ্যে অফিসে এসেছেন, তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন যে এই বিষয়ে এই দাবিগুলো যাতে মেনে নেয় এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই দাবিগুলো উত্থাপন করবে। তো শাফিন, এই ছিল আমার কাছে টাঙ্গাইলে আন্দোলনের সবশেষ তথ্য। স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ। এর আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে শোয়েব রহমান। এবার দুদকের জালে আওয়ামী লীগ সরকারের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সিটির সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ এবং শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ, তাদের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদের খোঁজ জানতে ইতিমধ্যেই বরিশাল সিটি কর্পোরেশনে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকে হাজির হতে বলা হয়েছে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট 18 কর্মীকে। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাবেন ফিরদাউস সোহাগ। 2018 সাল থেকে 2023 সালের 10 নভেম্বর পর্যন্ত বরিশাল সিটির মেয়রের দায়িত্বে ছিলেন শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ। পরে মেয়র হন তারই চাচা আবুল খায়ের আবদুল্লাহ। দায়িত্ব পালন করেন 2023 সালের 14 নভেম্বর থেকে 2024 সালের 19 আগস্ট পর্যন্ত। সাদিক আবদুল্লাহর বাবা আবুল হাসানাত আবদুল্লাহ ছিলেন বরিশাল 1 আসনের সংসদ সদস্য। 1996 থেকে 2000 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে। অভিযোগ আছে দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন শেখ পরিবারের এই সদস্যরা। আর এ নিয়েই তদন্ত শুরু করেছে দুদক। তাদের কোনো অবৈধ সম্পদ বা এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা, কোনো জায়গায় ব্যাপক দুর্নীতি করছে, এই ধরনের বিষয় যদি তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো আমাদের কাছে, এবং একই সাথে ওই সিটি কর্পোরেশনের ভিতরে তাদের কোনো সম্পত্তি আছে কিনা, স্থায়ী সম্পত্তি থাকতে পারে, বাড়িঘর, দোকানপাট বা এরকম কিছু থাকতে পারে, এই তথ্যগুলো আমরা চাইছি। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসককে দেয়া চিঠিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত টাকার পরিমাণ, ছাড়কৃত টাকার পরিমাণ, বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্প পরিচালক এবং তদারককারী কর্মকর্তা কর্মচারীদের বিস্তারিত তথ্য চেয়েছে দুদক। একই সাথে বুধবার 18 কর্মকর্তা কর্মচারীকে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে দুদকে। চিঠির ভাষা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম আছে। কারো নথিপত্র, যোগদান বা কাগজপত্র চেয়েছে, আবার কারো হয়তো ব্যক্তিগত সম্পত্তির তালিকা চেয়েছে। দুদকের চিঠিতে 2022 সালে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ব্যানার তৈরির জন্য 13 লাখ টাকা খরচ, সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ফেসবুক পেজের বুস্টিংয়ের জন্য 1,58,000 টাকা এবং তার বাসায় ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা, মনিটর সহ বিভিন্ন সামগ্রী ক্রয় 50 লাখ টাকা খরচের কাগজপত্র চাওয়া হয়েছে। তবে দুদকের চাওয়া তথ্য এখনও পুরোপুরি সরবরাহ করতে পারেনি সিটি কর্পোরেশন।
পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। তারপরে আমরা যতগুলো সংগ্রহ হচ্ছে আমরা সাথে সাথে সেগুলো দিয়ে দিচ্ছি, এবং যতগুলো বাকি আছে আমরা এগুলো সংগ্রহ করার চেষ্টা করছি, এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো দিয়ে দিব। 2023-24 অর্থ বছরে বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করেছিল সাদিক আব্দুল্লাহ। সেই বাজেটের পরিমাণ ছিল প্রায় 442 কোটি 8 লাখ টাকা। 2022-23 অর্থ বছরে এই বাজেটের পরিমাণ ছিল 418 কোটি টাকা। আর 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছিল 450 কোটি টাকা। নির্বাচনের আগে এখানকার যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু আধুনিক নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বাস্তবায়ন হয়নি এর সিকিভাগও, বরঞ্চ যারা মেয়র হয়েছিলেন তাদের বিরুদ্ধে হয়েছে যত অনিয়মের অভিযোগ। দুদকের তদন্তে কতটা বেরিয়ে আসে এখন সেটি দেখার বিষয়। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। সাভারের ভাগলপুরে ধলেশ্বরী নদীর বুক চিড়ে গড়ে উঠেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। সরকারি কাগজে যেটি খাস জমি, বাস্তবে স্টেডিয়ামটি বড় অংশই নদীর জমি দখল করে নির্মাণ হয়েছে। সরেজমিনে দেখা গেছে নদীর তীরে নয়, নদী ভরাট করেই গড়ে তোলা হয় স্থাপনা। একসময় যেখানে নৌকা ভিড়ত সেখানে এখন স্থাপনা আর বালুর স্তূপ। হুমায়ুন কবিরের প্রতিবেদন। ঢাকার সাভার উপজেলার ভাগলপুরে ধলেশ্বরী নদীর বুকে গড়ে উঠেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। নদীর তীর ঘেঁষে নয়, সরাসরি নদীর বুকে নির্মিত এই স্টেডিয়াম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সরকারি হিসাব বলছে নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল 2 একর 6 শতক খাস জমি, অথচ বাস্তবে নির্মাণ করা হয়েছে প্রায় 3 একর জায়গা জুড়ে, যার মধ্যে 94 শতকই ধলেশ্বরী নদীর জায়গা। সরেজমিন ঘুরে দেখা গেছে স্টেডিয়ামের পাশে গড়ে উঠেছে স্থাপনা, ভরাট করা হয়েছে নদীর পার। স্টেডিয়াম সংলগ্ন একটি এলাকায় যেখানে বর্ষায় নৌকা ভিড়ত সেখানেই এখন বালু ফেলে বসানো হয়েছে দোকান। স্থানীয়দের অভিযোগ, নদীর জায়গা দখল করে শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম গড়ে তোলায় এলাকাবাসীও নদী দখলে উৎসাহ পাচ্ছেন। মনে করেন নদী দখল করে যে স্টেডিয়ামটা বানাইছে এটা তো সরকারের মানে ক্ষমতার অপব্যবহার। এটা মনে করেন আওয়ামী লীগের টাইমে করা হয়েছে, জোর জবরদস্তি করে করা হয়েছে। দেন এটা নদীর ক্ষেত্রে এটা তো এখন সমস্যা হয়ে গেছে, নদী আটকে এরকম একটা জায়গা জোর জবরদস্তি করে করা হয়েছে অবৈধভাবে। নদীর জায়গা দখল করাটা অন্যায়। আমাদের যে বৃষ্টি বাদল হয় অনেক সময় আপনার বন্যার সংখ্যা দেখা দেয়, তখন নদী তো আমাদের উপকার আছে। নদী দখল করা আসলে এটা সমাজের বা প্রাকৃতিক পরিবেশের জন্য একটা বিপর্যয়, কারণ এখানে স্টেডিয়াম বলেন আর স্থাপনা বলেন যা কিছুই হয় না কেন, কারণ নদী যদি না থাকে তাহলে আমাদের দেশের একটা পরিবেশের ভারসাম্য একটা নষ্ট হচ্ছে। নদী দখল করে স্টেডিয়াম নির্মাণের বিষয়টি স্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার জহিরুল আলম। যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ওইখানে মোট 3 একর জায়গার উপর এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়ে যায়। যদিও সেখানে সরকারি খাস জমি আছে 2 একর 6 শতাংশ, ওনারা আরও বাকি যে শিকস্তি নদীর তীরবর্তী জমি আছে ওই জমি ইনক্লুড করে মোট 3 একর জায়গার উপর এই স্থাপনাটি প্রতিষ্ঠিত করেন। পরিবেশবিদরা বলছেন এই ধারা চলমান থাকলে বংশী ও ধলেশ্বরী নদী মানচিত্র থেকে মুছে যেতে বেশি দিন সময় লাগবে না। নদী দখল রোধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। এই যে দখল হয়ে গেল, কিছু ব্যক্তিগতভাবে কিছু সরকারিভাবে, দুটো প্রজেক্ট আমাদের চোখের সামনে, স্টেডিয়াম এবং ট্যানারি। তো এতে আমরা বহু চিৎকার করেছি, বহু স্মারকলিপি দেওয়া হয়েছে, এ হয়েছে সে হয়েছে। দায় নিয়ে জোরালোভাবে বলতে চাই যে এর একটা সুরাহা হওয়া প্রয়োজন। এটা যাতে দখল মুক্ত করে জনস্বার্থে ব্যবহার করা যায়, নদীর যে স্বাভাবিক প্রবাহ আছে সেই জায়গাটাকে আমরা নিশ্চিত করতে চাই, আমরা ন্যায্যতাকে নিশ্চিত করতে চাই। এদিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু বকর সরকার জানান, আদালত ও সরকারি নির্দেশনা পেলে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো অবৈধ দখল হয়ে থাকে এবং হলো যে আদালতের যদি কোনো স্পেসিফিক কোনো আদেশ থেকে থাকে, তাহলে উপজেলা প্রশাসনের হিসেবে অবশ্যই আমরা সেই দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। নদী দখল ঠেকাতে প্রশাসন ও আদালতের নির্দেশ অমান্য হলে হুমকির মুখে পড়বে সাভারের নদী ও পরিবেশ। নদী বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় সাধারণ জনগোষ্ঠীর।
নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবেই নদী দখল করে তৎকালীন আওয়ামী লীগ সরকার গড়ে তুলেছিল শেখ রাসেল স্টেডিয়াম। এছাড়াও ধামরাই, নয়ারহাট এবং সাভারের বিভিন্ন অংশে নদী দখল করে গড়ে তোলা হচ্ছে বিভিন্ন স্থাপনা। এখনই এসব দখলদারদের রোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন, সাভার। জেলা প্রশাসকের প্রত্যাহার সহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৬টা থেকে ধর্মঘট পালন করছেন পরিবহন খাত সংশ্লিষ্টরা। অনির্দিষ্টকালের জন্য চলায় ধর্মঘটের প্রভাব পড়েছে বাণিজ্যিক খাতে, পাশাপাশি ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন। দূরপাল্লার বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সিলেটের বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা। বাধ্য হয়ে বিকল্প বাহনে গন্তব্যে পৌঁছতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এদিকে অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রভাব পড়েছে হবিগঞ্জে। বন্ধ হয়েছে হবিগঞ্জ সিলেট রুটে বাস চলাচল। এর আগে জেলার সকল পাথর কোয়ারি খুলে দেয়া সহ বিভিন্ন দাবিতে গেল শনিবার থেকে 3 দিনের কর্মবিরতি পালন করে পণ্য পরিবহন সংশ্লিষ্টরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় তাদের সাথে আরও 5টি পরিবহন সংগঠন সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। দাবি আদায় না হলে বুধবার থেকে পুরো বিভাগে ধর্মঘটের ডাকের হুঁশিয়ারি পরিবহন মালিক শ্রমিক সংগঠনের। আজকে ভোর 6টা থেকে আমাদের অনির্দিষ্টকালে কর্মবিরতি চলছে। আগামীকাল ভোর 6টা থেকে সিলেট বিভাগে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এবং আপনারা জানেন গতকালকে প্রায় 17টি জেলা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে। বিদেশের মাটিতে কঠোর শ্রম আর ত্যাগের বিনিময়ে দেশকে সমৃদ্ধির অন্যতম কারিগর প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্স বৈদেশিক মুদ্রা লাভের প্রধান উৎস। মধ্যপ্রাচ্যের পর মালয়েশিয়া থেকে বাড়ছে প্রবাসী আয়। মে মাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন দেশটিতে থাকা বাংলাদেশিরা। দেশকে দুহাত ভরে দিলেও প্রাপ্তি নিয়ে আক্ষেপ রয়ে গেছে। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার তারেক। পারিবারিক আর্থিক নিরাপত্তা আর দেশের অর্থনীতি সমৃদ্ধ করার ভার কাঁধে নিয়ে এভাবেই দিনরাত শ্রম দেন প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্সই চলছে পরিবারের খরচ, সন্তানদের পড়াশোনা, এমনকি গ্রামের অর্থনীতিতেও ঘটেছে বড় পরিবর্তন। শ্রমজীবী প্রবাসীরা যেন দেশের অর্থনীতির নীরব সৈনিক। মালয়েশিয়ায় কর্মরত প্রায় 15 লাখ প্রবাসী রেমিটেন্সকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মে মাসে দেশটি থেকে রেমিটেন্স গেছে ৪,১৬৪.64 কোটি টাকা, যা আগের মাসের তুলনায় প্রায় 17% বেশি। মালয়েশিয়া থেকে এটি ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়। আর প্রথমবারের মতো প্রবাসী আয়ের তালিকায় 4র্থ স্থানে উঠে আসলো মালয়েশিয়া। দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারায় গর্বিত প্রবাসীরা, তবে প্রাপ্তি নিয়ে আছে নানা আক্ষেপ। টাকা পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার সাংসারিক কিছু খরচ আছে, দ্বিতীয়ত কিছু টাকা সঞ্চয় রাখতে হচ্ছে যাতে ভবিষ্যতে ওইটা দিয়ে কোনো কিছু একটা করে যাতে খাইতে পারি। আমরা তো মনে করেন আইসিএল আসার জন্য ধরেন কেউ বাড়ি করবো, কেউ গাড়ি করবো, বা যে কোনো একটা অর্থনীতি আমার অবস্থা যদি ভালো থাকতো তাহলে আমরা পরদেশে আইতাম না। টাকা পয়সা নাই কি এই বিধেই আমরা আইসি। এদিকে দেশীয় রেমিটেন্স হাউসগুলো বলছে জুন মাসেও রেমিটেন্স প্রবাহ বেড়েছে, যা চলতি মাসেও ঊর্ধ্বমুখী। প্রায় 5 লাখ নতুন কর্মীদের প্রবেশ, প্রবাসীদের ব্যাংকিং খাতে আস্থা ফেরা ও দেশ থেকে অর্থ পাচার নিয়ন্ত্রণে আসা এর অন্যতম অনুঘটক। বাংলাদেশের পট পরিবর্তন হওয়ার পরে সবাই একটা ঘোষণা দিয়েছিল যে এখন থেকে সবাই বৈধ পথেই টাকা পাঠাবে, এবং এখন পর্যন্ত তারা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কমিটমেন্ট এবং ভালোবাসার থেকে তারা বৈধ পথেই টাকা পাঠাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে হুন্ডির লাগাম টানা সহ প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়ানো ও হাইকমিশন থেকে প্রত্যাশিত সেবা নিশ্চিত করার আহ্বান সংশ্লিষ্টদের। যেসব শ্রমিকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তারা যেন এই সমস্যাগুলো ক্ষেত্রে এমবেসির সক্রিয় সহযোগিতা দ্রুত সমস্যাগুলোর থেকে বের হতে পারে, এই ধরনের বিষয়গুলো এখন নেওয়া দরকার। সবচেয়ে বড় কথা যেটা, টাকা পাচারের যে রমরমা ভাব সেটা যেন বাংলাদেশ আর কখনো না হয়। এটা যদি না হয় তাহলে রেমিটেন্সের প্রভাবও ধীরে ধীরে বাড়তেই থাকবে। বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত রেমিটেন্স বিশ্লেষণ করে দেখা গেছে গত বছরের মে থেকে মালয়েশিয়া থেকে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ছে। শাহরিয়ার তারেক, এখন, মালয়েশিয়া। এবারে দেশের বাইরের খবর। গাজা ও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এ সময় যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদে কাজ করছেন বলে জানান তিনি। গাজা ও ইরানে স্থায়ীভাবে হামলা বন্ধের ইস্যুতেও ট্রাম্পের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হননি নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন অনেকে। সে সময় গণহত্যাকারী নেতানিয়াহুর শাস্তি ও ফিলিস্তিনের সার্বভৌমত্বের দাবি জানান বিক্ষোভকারীরা। এর আগে কাতারের দোহায় গাজা যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সঙ্গে ইসরায়েলি প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা হয়, তবে সেই আলোচনায় কোনো অগ্রগতি আসেনি। বছর ঘুরে আবারও শুরু হলো স্পেনের ঐতিহ্যবাহী বুল রান। দেশটির পাম্পলোনায় 9 দিনব্যাপী স্যান ফার্মিন উৎসবে অংশ নিয়েছেন 10 লাখ দর্শনার্থী। নানা বিতর্কের জন্ম দিলেও 846 মিটারের ভিন্নধর্মী দৌড়কে নিয়ে আগ্রহের কমতি নেই বিশ্ববাসীর মধ্যে। নাফিয়া আরমান মনন জানাবেন বিস্তারিত। প্রাণপণে দৌড়াচ্ছে 3 যুবক, পেছনে একঝাঁক ষাঁড়ের পাল। জিন্দেগি না মিলেগি দোবারা চলচ্চিত্রের কথা বললে চোখের সামনে ভেসে আসবে এই দৃশ্য। ভয়কে জয় করে জীবনকে দেখার সংজ্ঞা পাল্টে দিয়েছিল কবির, অর্জুন ও ইমরান। উপমহাদেশে ষাঁড় দৌড়ের খেলা জনপ্রিয় করেছিল জোয়া আক্তার পরিচালিত বলিউডের এই সিনেমা। বছর ঘুরে আবারও শুরু হয়েছে স্পেনের অন্যতম আলোচিত ও সমালোচিত দৌড় বুল রান। পাম্পলোনা শহরে প্রতি বছরের মতো জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফোটানো হয় বিশেষ আতশবাজি চুপিনাজো। এর মাধ্যমে শহরের সিটি হল স্কোয়ারে শুরু হয় 9 দিনব্যাপী স্যান ফার্মিন উৎসবের আনুষ্ঠানিকতা। সাদা কাপড়ের সঙ্গে লাল রঙের স্কার্ফ পরা কয়েক হাজার মানুষ উৎসবে অংশ নিতে জড়ো হন পাম্পলোনা শহরে। স্যান ফার্মিন উৎসবের 9 দিনের প্রতিদিনই সকাল 8টায় শুরু হয় বুল রান। বিশ্বের সবচেয়ে বিতর্কিত দৌড় শেষ হতে সময় প্রয়োজন মাত্র 3 থেকে 4 মিনিট। এর মধ্যে সরু অলিগলি দিয়ে দৌড়াতে হয় 846 মিটার পথ। শুনতে সহজ মনে হলেও কাজটা কঠিন, কারণ এ সময়ই 4000 প্রতিযোগীর পেছনে দৌড়াবে 6টি ষাঁড়। শক্তিশালী ষাঁড়ের শিংয়ের আঘাতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, এমনকি মৃত্যুর ঘটনার সাক্ষীও হয়েছে পাম্পলোনাবাসী। তবুও ভিন্নধর্মী এই দৌড় নিয়ে আগ্রহের কমতি নেই প্রতিযোগী ও দর্শকদের মধ্যে। স্যান ফার্মিন উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে 1200 শতকে পাম্পলোনায় প্রথমবারের মতো শুরু হয় বুল রান। যদিও তখন এটি কোনো প্রতিযোগিতা ছিল না। লড়াইয়ের জন্য ষাঁড়গুলোকে মাঠে নেওয়ার সময় আশেপাশে লেগে থাকতো মানুষের ভিড়। অনেক সময় শিশু কিশোররা দৌড়াতো ষাঁড়ের চারপাশ দিয়ে। সময়ের বিবর্তনে এটি পরিণত হয় প্রতিযোগিতায়। স্পেনের প্রত্যন্ত শহরটির প্রতিযোগিতাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে আর্নেস্ট হেমিংওয়ের। নোবেলজয়ী মার্কিন লেখক তার জনপ্রিয় উপন্যাস দ্য সান অলসো রাইজেসে নাটকীয় লেখনীতে তুলে ধরেন বুল রানের ঐতিহ্য। ফলে ধীরে ধীরে পাম্পলোনার উৎসবটি ছড়িয়ে পড়ে পশ্চিমাদের মাঝে। উৎসবের 9 দিনে নগরীতে আগমন ঘটে বাসিন্দার 5 গুণ পর্যটকের। একজন পর্যটক গড়ে প্রতিদিন খরচ করেন $110। তাই প্রায় 2 লাখ অধিবাসীর পাম্পলোনা শহরের অর্থনীতির অন্যতম উৎস বুল রান। বুল রানকে নিষিদ্ধ করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে প্রাণীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। দৌড়ের সময়ে হতাহতের পাশাপাশি 2016 সালে এক নারী ধর্ষণকাণ্ড হাওয়া লাগায় সমালোচনার পালে। তবে স্পেনের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাকে সংরক্ষণ করা হয়েছে দেশটির সংবিধানে। তাই আগামীতেও আলোচনা সমালোচনার আতুরঘর হিসেবে পরিচিত থাকবে পাম্পলোনার বুল রান। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এবারে খেলার খবর। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লে খেলেতে ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নেয়ার বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। ক্যান্ডিতে লঙ্কানদের কুপকাত করবে টাইগাররা নাকি হবে ধরাশায়ী?
শেষ ম্যাচে মাঠে নামার আগে এমন সমীকরণের সামনেই দাঁড়িয়ে বাংলাদেশ। আগের ম্যাচে টানা 7 ম্যাচ হারের বৃত্ত ভেঙে অবশ্য সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী মিরাজরা। সর্বশেষ 8 ওয়ানডে সিরিজের 7টিতেই হার। একমাত্র সিরিজ জয়টাও এসেছিল ঘরের মাটিতে। জয়ের স্বাদ পূরণ হলেও পরাজিত দলের জায়গায় নামটা শ্রীলঙ্কার। বছর ঘুরে আবার সেই শ্রীলঙ্কার বিপক্ষেই সিরিজ জেতার সুযোগ বাংলাদেশের সামনে। শ্রীলঙ্কায় কখনো সিরিজ না জেতা টাইগারদের জন্য কাজটা কঠিন হলেও সুযোগটা কাজে লাগাতে চান ইমন। আমাদের একটা বিগ চান্স, কালকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে, সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে অ্যাগেন। অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে, সবাই হাসি খুশি আছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কালকে ম্যাচটা জিতার। সো আমরা আমাদের বেস্টটা এখানে ট্রাই করবো। ক্যান্ডিতে এর আগে মাত্র 2টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় পরাজয়ের হার যেখানে 50-50। তবে সাকিব রিয়াদদের মতো সিনিয়রদের বিদায়ের পর তুলনামূলক অনভিজ্ঞ টাইগারদের জন্য সিরিজ জেতার কাজটা কঠিন। তবে দ্বিতীয় ওয়ানডেতে তানজিম সাকিব, তানভীর ইসলামরা লড়াইয়ের যে মানসিকতা দেখিয়েছে সেটা ধরে রাখতে পারলে শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়টা খুবই সম্ভব। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করবো এখন বাণিজ্য, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। বাংলাদেশি পণ্যে ট্রাম্পের 35% শুল্ক আরোপ 1 আগস্ট থেকে কার্যকর। ডক্টর ইউনূসকে হোয়াইট হাউসের চিঠি। আওয়ামী লীগকে সুবিধা দিতেই 2008-এ তছনছ হয় সংসদীয় সীমানা। পুনর্নির্ধারণের সতর্কতার তাগিদ বিশ্লেষকদের। বছর ঘুরতেই হারিয়েছে অভ্যুত্থানের বহু গ্রাফিতি। অনুপ্রেরণার অক্ষর অম্লান রাখার দাবি জুলাই অংশীজনদের। সারা দেশে সিভিল সার্জন অফিসের সামনে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি। নিয়োগ বিধি সংশোধন সহ 6 দাবি। সিরিজ নির্ধারণী ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা। হারের বৃত্ত ভাঙতে চায় মিরাজরা। এ ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/ekhon tv।